সমস্ত গুলোই ক্লিয়ার হয়েছে। আমরা এরপরে আপনার হচ্ছে একটা স্ট্যান্ডার্ড রিপোর্ট, অ্যাকচুয়াল রিপোর্ট, যেটা আমি হয়তো একটু ব্লার করে দিব নাম টাম গুলো, অ্যাকচুয়াল রিপোর্ট, কস্টডি রিপোর্ট, সেটা আপনাদেরকে দেখাবো। তো আজকে হচ্ছে যে শর্ট কোশ্চেন গুলো আপনাদের আসে, হ্যাঁ, গত ক্লাসে আমরা পরীক্ষার কোশ্চেন গুলো দেখলাম যে এই ধরনের কোশ্চেন গুলো এসছে। তো দুই একটা এক্সাম্পল আমরা দেখি। ফার্স্ট অফ অল, ইন্ডিপেন্ডেন্স নিয়ে কোশ্চেন আসছে বা এটা আসবে হয়তো। সেখানে ইন্ডিপেন্ডেন্স নিয়ে কি ধরনের কোশ্চেন আসতে পারে? ফার্স্ট অফ অল, ডিসকাস দ্য ফলোইং সিচুয়েশন ইন দ্য কনটেক্সট অফ ইন্ডিপেন্ডেন্স অফ অডিটর শোয়িং ক্লিয়ারলি দ্য প্রিন্সিপাল ইনভলভ। বলা হচ্ছে যে এখানে কি বলা হলো, যে আপনি অ্যাজ এ অডিটর আপনার যে ইন্ডিপেন্ডেন্স আছে কিনা সেটা প্রিন্সিপালস গুলোর বেসিসে আপনাকে কয়েকটা কেস বা সিনারিও দেয়া আছে, এখান থেকে আপনি বের করতে বলা হয়েছে। তো ফার্স্ট যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, সেখানে আমরা ফার্স্ট কোশ্চেনটা যদি দেখি এরকম, দ্য অডিট ম্যানেজার in charge of a audit assignment of Shafiqul Alam company holds 500 number of share, 1 টাকা করে অর্ডিনারি শেয়ার ইন দ্য কোম্পানি, টোটাল শেয়ার হচ্ছে 1 লাখ। আচ্ছা, দ্য অডিট পার্টনার হোল্ড নো শেয়ার। এখানে বলা হলো, সিনিয়রিটি বোঝার চেষ্টা করেন যে আপনি একটা কোম্পানিতে অডিটে গেলেন যেখানে 1 লাখ শেয়ার আছে, তাদের আউটস্ট্যান্ডিং শেয়ার হচ্ছে 1 লাখ। তার ভিতরে যে ফার্মটা অডিট নিয়েছে, অডিটে এঙ্গেজ হয়েছে, সেই ফার্মটার নাম শফিকুল আলমান কোম্পানি। তো সেই ফার্মের অডিট ম্যানেজার 500 শেয়ার হোল্ড করে। রাফলি দেখা যাচ্ছে যে 0.5%, 1%ও না, এটা আছে। বাট এখানে আরেকটা কথা বলা আছে, দ্য অডিট পার্টনার হোল্ডস নো শেয়ার। এখানে অডিট পার্টনার যিনি আছেন, এঙ্গেজমেন্ট পার্টনার বা অডিট পার্টনার, ওনার কোনো শেয়ার নেই। এখন কোশ্চেন হচ্ছে এইটার বেসিসে আপনাকে এই সিনারি 1 এ বলা হচ্ছে, ডিসকাস দ্য ফলোইং সিচুয়েশন ইন দ্য কনটেক্সট অফ ইন্ডিপেন্ডেন্স অফ দ্য অডিটর শোয়িং ক্লিয়ারলি দ্য প্রিন্সিপালস ইনভলভ। তাহলে এখানে আপনি আমাকে কেউ একজন বলেন যে কি মনে হচ্ছে, যে এখানে কি ইন্ডিপেন্ডেন্স ভায়োলেশন হয়েছে কি হয় নাই, ঠিক আছে কি ঠিক না, এটা কি ইন্ডিপেন্ডেন্সি নষ্ট হয়ে গেল কিনা? কারণ পার্টনারের শেয়ার হোল্ডার না থাকলেও অডিট ম্যানেজারে কিন্তু 500 শেয়ার আছে, হুইচ রিপ্রেজেন্টিং অলমোস্ট 0.5%। হ্যাঁ, অথবা যদি এখানে 1000 হতো তাহলে কি হতো? হ্যাঁ, সেটাও একটা দেখার বিষয় আছে, 1% হলে কি আছে। বিকজ আমাদের দেশের আমরা দেখেছি যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন যে আপনার কর্পোরেট গভর্নেন্স গাইডলাইনে আছে যে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর 0.1% বেশি শেয়ার হোল্ড করতে পারে না। তো সেই বেসিসেও কথাটা একটু ডিসকাস করা। তো কি মনে হচ্ছে আমাকে একটু বলবেন? এখানে তো ক্লাসে এখন আসেন হচ্ছে ইয়ে সাহেব, একটু বলেন, মঞ্জু সাহেব, ফারহান সাহেব, বলেন একটু কি মনে হচ্ছে আপনার? এখানে তো স্যার যেটা মনে হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্সটা ভায়োলেশন হবে, কারণ তার তো স্যার এখানে শেয়ার থাকবে, তার এখানে একটা ইন্টারেস্ট থাকবে এখানে। তো সে তো স্যার প্রপার ওয়েতে স্যার সেটা জানতে নাও করতে পারে, কিন্তু স্যার এখানে সেলফ ইন্টারেস্ট থাকবে, এবং সে যেহেতু প্রপারলি স্বার্থটা স্যার সে রক্ষা করার জন্য অনেক কিছু হাইড করে যেতে পারে, যাতে সে ভালো ডিভিডেন্ড পেতে পারে। তো আমার কাছে মনে হয় যে স্যার এখানে স্যার একটা ইন্ডিপেন্ডেন্সি স্যার ভায়োলেশন হবে এখানে স্যার একটা। আচ্ছা, আমি একটু অন্যভাবে বলি, অডিট রিপোর্ট সাইন করে কি অডিট ম্যানেজার না অডিট পার্টনার? মানে কে এটার অডিট মেইন রেসপন্সিবিলিটি কার, অডিট ম্যানেজার না অডিট পার্টনারের? অডিট পার্টনার স্যার। অডিট পার্টনারের। তো আচ্ছা, দেখি আমরা এখানে এই অ্যানসারটা আছে। এখানে হচ্ছে যে the following comments could be made in relation to situation specific the questions কি আছে। প্রথম নাম্বার বলা হচ্ছে, the audit partner has no shareholding in the client company, and so all other things being equal, he could be seen as a giving an objective audit opinion। যেহেতু আমি একটু আগে আপনাকে যে কথাটা বললাম, যে যেহেতু অডিট রিপোর্ট ইস্যু করবো হচ্ছে অডিট পার্টনার, হ্যাঁ, তো সেখানে অডিট ম্যানেজার যদি কোন রকম কম্প্রোমাইজ করেও, তাহলে কিন্তু অডিট পার্টনার কোনোভাবেই রাজি হওয়ার কথা না। হ্যাঁ, সো এইটা একটা ইস্যু। তারপরে দেখি কি বলা হচ্ছে, however the audit manager does have a shareholding in the client company whilst not material to the company। 1% যদি 500 হয় তাহলে হচ্ছে 0.5%, যদি 500 শেয়ার হোল্ডিং সে করে, যদি 500 করে তাহলে হচ্ছে 0.5 হবে। আর যদি 1000 করে, যেটা আমি উদাহরণ দিচ্ছিলাম, যদি 1000 করে তাহলে হবে হচ্ছে আপনার 1%। তো এখানেও কিন্তু একটা বার আছে, যে আইদার আপনার 1% এর বিল হইলে এটা একটা থ্রেশহোল্ড। যদিও কোনো একদম হার্ড অ্যান্ড ফাস্ট রুল নাই, বাট ধরে নেওয়া হয় যে
আপনার ইন্ডিপেন্ডেন্সি, যেমন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর, আপনি একটু আগে যে কথাটা বললাম বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন গাইডলাইন অনুযায়ী যে 1% এর নিচে যদি শেয়ার হোল্ডিং থাকে তাহলে আপনি ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হিসেবে ওই কোম্পানি জয়েন করতে পারবেন। বাট যদি এটা 2-3% হয়ে যায় তাহলে ইউ ক্যান নট জয়েন অ্যাজ ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর। তার মানে এই যে ইন্ডিপেন্ডেন্সি অবজেক্টিভিটি একটা থ্রেশহোল্ড আছে যে কোম্পানির 0.1% এর নিচে। তো এক হচ্ছে যে অডিট পার্টনারের কোনো শেয়ার নাই ফার্স্ট, সেকেন্ড হচ্ছে অডিট ম্যানেজারের আছে বাট হুইচ ইজ 1% আর লেস দেন 1%, 500 হলে 0.5% আর 1000 হলে 1%, could be material to the audit manager and certainly might be seen to influence his ability to give an impartial opinion in relation to the company's affairs। যেটা আপনি বললেন যে অডিট পার্টনার নাই কিন্তু অডিট ম্যানেজার থাকার কারণেও কিন্তু সে একটা ইম্পার্শিয়াল অডিট ওপিনিয়ন দেওয়ার ব্যাপারে ইনফ্লুয়েন্স করার ক্ষমতা রাখে। এই যে আপনি বললেন যে আমি বললাম যে অডিট রিপোর্ট সাইন করবে অডিট পার্টনার, কিন্তু অডিট ম্যানেজারের কিন্তু ইনফ্লুয়েন্স করার একটা চান্স থাকে বিকজ সে 1% বা 0.5% শেয়ার হোল্ডিং করে। সো কি বলা হচ্ছে তারপরে দেখেন, তারপরে আমরা বললাম as the partner will inevitably have to rely on the work completed and controlled by the audit manager, it is clearly undesirable for the manager to have such financial involvement in the client's affair। তো ফাইনালি বলা হচ্ছে যে না, যে যেহেতু অডিট, আমি যে কথাটা শুরুতে বলছিলাম যে অডিট পার্টনার যেহেতু এখানে আসলে মেইনলি হচ্ছে রেসপন্সিবল, তো এখানে অডিট ম্যানেজারের থাকলেও এটা আসলে ম্যাটেরিয়ালি কোনো ইম্প্যাক্ট নাই। সো এখানে আমরা বলতে পারি যে এখানে আসলে ওই ধরনের কোনো অবজেক্টিভিটি ভায়োলেশন হবে না বা এখানে ইন্ডিপেন্ডেন্স থাকবে। এই 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 কথাটা কিন্তু মেনশন করে দিতে হবে আপনার হচ্ছে ফুট নোটে বা ম্যানেজমেন্ট রিপোর্টে, বা আপনি যখন এটাকে জাস্টিফাই করবেন তখন এইভাবে অ্যানালাইসিস করতে হবে। তাহলে অ্যান্সারটা কি দাঁড়ালো? আমরা দুই দিকেই বললাম, প্রথম বললাম যে অডিট পার্টনারের নাই, সো সো দ্যার ইজ এ গুড যে তার অডিট অপিনিয়নটা বায়াস হওয়ার সম্ভাবনা নেই, ইন্ডিপেন্ডেন্ট থাকবে এবং তার অবজেক্টিভ অডিট অপিনিয়ন দিবে। কিন্তু আবার হাওয়েভার দিয়ে বলছি, হাওয়েভার মানে উল্টা কথা, অলওয়েজ নেগেটিভ কথা। হাওয়েভার দ্য অডিট ম্যানেজার হ্যাভ, যদি 500 হয় 0.5% আর 1000 হলে 1% শেয়ার হোল্ডিং আছে, অতএব উনি একটা ইনফ্লুয়েন্স করতে পারে। কিন্তু ফাইনালি কনক্লুশনে বললাম as the partner will inevitably have to rely on the work completed and controlled by the audit manager, so এখানে রেসপন্সিবিলিটি কিন্তু অডিট ম্যানেজারের না। অডিট ম্যানেজার আজকে আছে কালকে নাই। অডিট রিপোর্ট সাইন করবে হচ্ছে একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, যিনি হচ্ছে কোড অফ ইথিক্স এর বাইন্ডিং এ বাধাপ্রাপ্ত, যিনি সিওপি নিছে সার্টিফিকেট অফ প্র্যাকটিস, এবং তাকেই জবাব দিতে হবে। সো ম্যানেজার কি করলো এখানে ইম্পর্টেন্ট, অডিট পার্টনার যেহেতু এখানে ইনএভিটেবলি ইজ রেসপন্সিবল, সো এখানে বলা যাচ্ছে যে উনি এখানে বায়াস হবেন না, এবং সেই লজিকে এটাকে ইন্ডিপেন্ডেন্স হিসেবে ধরে নেওয়া যায়। একটু ডিফারেন্ট ডিসকাশন করলাম, বোঝা গেল জিনিসটা? আপনি বুঝতে পারলেন? জি স্যার, বুঝতে পেরেছি। তাহলে কি স্যার একটা যখন স্যার এই ধরনের কোশ্চেন আসবে, স্যার কি পক্ষে বিপক্ষে দুইভাবেই স্যার লিখে দিবেন? একটু মানে পক্ষে বিপক্ষে না, প্রবলেমটা বলবেন। যেমন এখানে আপনি একটা আর্টিকেল স্টুডেন্টও তো হইতে পারতো, আর্টিকেল স্টুডেন্টের কতটুকু পাওয়ার আছে, হ্যাঁ, একজন সুপারভাইজারের কতটুকু পাওয়ার আছে। আলটিমেটলি যদি এমন হইতো যে না পার্টনারের আছে তাহলে কিন্তু, এবং এখানে কিন্তু আপনার এই জায়গায় কোশ্চেনের ভিতরেই আপনাদের কিন্তু আলাদা হবে এটা বলে দিয়েছে। দেখেন এটা বলার উদ্দেশ্য, এটা দিয়ে কিন্তু কোশ্চেনের একটা ক্লু আছে যে এখানে প্রথমেই কথাটা বললো যে অডিট ম্যানেজারের 500 বা 1000 নাম্বার শেয়ার আছে, এটা বললো। হ্যাঁ, অঙ্কে 1000ও দিতে পারে, 500 দিতে পারে। যদি 2000 দেয় তাহলে আবার আরেকটা ব্যাপার যে না মোর দেন 1%, সো এখানে আরেকটা কোশ্চেন আপনি তখন আরেকটা থ্রেশহোল্ডে বলবেন যে ইনফ্লুয়েন্স হওয়ার সম্ভাবনা আরেকটু বেশি। কিন্তু এখানে দেখেন যেহেতু ক্লিয়ারলি এখানে বলা আছে যে অডিট পার্টনারের শেয়ার নেই, কথাটা বলার নিশ্চয়ই একটা উদ্দেশ্য আছে। কোশ্চেনের ভিতরেই আপনার কিন্তু আপনাকে একটা ক্লু দিয়ে দিছে যে অডিট পার্টনার ইজ মাচ মোর ইম্পর্টেন্ট দ্যান দ্য অডিট ম্যানেজার। সো এই কারণে ওইভাবে অ্যান্সার করলেই হবে। ঠিক আছে, ক্লিয়ারলি বোঝা গেছে তো না? ওকে, তাহলে এবার যদি আমরা দেখি যা হচ্ছে যে অডিট ফি, এখানে বলা হচ্ছে অডিট ফি রিসিভেবল ফ্রম কল্লোল এন্টারপ্রাইজ লিমিটেড, এ প্রাইভেট কোম্পানি ইজ 1 লাখ টাকা, বিডিটি 1 লাখ টাকা অডিট ফি হচ্ছে কল্লোল থেকে পায়। আচ্ছা, এখানে বলা হচ্ছে দ্য টোটাল ফিজ, হ্যাঁ, ফিজ ইনকাম অফ দ্য অডিট ফার্ম ইজ 7 লাখ টাকা। তাহলে দেখা যাচ্ছে যে কল্লোলের থেকে পায় অডিট ফি হচ্ছে 1 লাখ টাকা, আর টোটাল তার ফার্মের অডিট ফি হচ্ছে 7 লাখ টাকা। তাহলে এখানে কি বোঝাতে চাইলো বলেন তো? এটা দিয়ে কি বোঝাতে চাইলো, মানে এটা কেন, এটা আলাদাভাবে ইন্ডিপেন্ডেন্স আছে কিনা, এটা কেন, কোন 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 থ্রেশহোল্ডে কথাগুলো আসতেছে বলতে পারবেন কেউ? যে কি কি বলতে চাচ্ছে, কি বোঝাতে চাচ্ছে, কোন জায়গায় চ্যালেঞ্জটা আছে এখানে বলবেন? এখানে স্যার যেটা মনে হচ্ছে যে তার মেজর একটা পোর্শন ইনকাম স্যার কল্লোল থেকে পাচ্ছে। হ্যাঁ,
টোটাল ফি প্রপোর্শন অফ পার্সেন্টেজটা স্যার এখানে ইন্ডিকেট করছে আর কি, যে যাতে করে সে ওই যে ইনফ্লুয়েন্স না হয় বেশিরভাগ আর কি। ফাইন ফাইন। এটা কি আগে আপনারা পড়েছেন কোথাও? এত সুন্দর করে বলতে পারলেন, ধরতে পারলেন, এটা কি কোথাও পড়েছেন? পড়া হয়নি, কমন সেন্স থেকে বললেন? এটা স্যার হচ্ছে কমন সেন্সও ছিল, এবং স্যার আমাদের ওই যে ইথিক্স একটা কোর্স ছিল স্যার, ওইখান থেকে স্যার কিছুটা কনসেপ্ট নিয়ে আর কি স্যার বলতে পেরেছি আর কি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, একদম পারফেক্টলি বলছেন, পারফেক্টলি বলছেন। এখন দেখেন অ্যান্সারটা দেখেন, এখন দেখেন কোশ্চেন কত ছোট আর অ্যান্সার করা লাগছে বড়, কারণ এই কোশ্চেনটা সম্ভবত 5 মার্কসে আসে, 4-5 মার্কসে। তো 4-5 মার্কে তো এইটুকু লিখতেই হবে। আন্ডার নর্মাল সার্কামস্টেন্স অ্যান্ড ইনসিগনিফিকেন্ট পোর্শন, অর্থাৎ 15% of the gross fees income of the practice of a practice should come from any client source. The reason for this is that the fear of losing a major client and thus a substantial proportion of fee income could prejudice the auditor's objectivity and make him more likely to bow to pressures from the client. তাহলে দেখা যায় যে যখন একটা তার টোটাল ফি, এখানে একটা থাম রুল, এগুলো কিন্তু 15% একদম যে হার্ড অ্যান্ড ফাস্ট রুল তা না। বলা হচ্ছে কি যে একটা অডিট ক্লায়েন্টের যদি আপনি টোটাল ফির 15%, মানে হচ্ছে যে 15% মানে অলমোস্ট হচ্ছে কত, 6-15-90, 7/1 তো এখানে দেখা যাচ্ছে মানে লেস দেন 7 তো বলছে 15% বা তার বেশি হলে তখন কিন্তু এটা একটা ইস্যু হয়ে যায়। বলা হচ্ছে দ্য অডিট ফি ফ্রম কল্লোল এন্টারপ্রাইজ some 14.3% of the total fees of the practicing firm, so within the 15% recommended limit. It would be necessary to consider whether any other fees income was received from the client as this could be result 15% limit being exceeded. এরপরে যদি আর কোনো কাজ তখন নেওয়া হয়, এমনিতেই নরমালি অডিট ক্লায়েন্ট নিলে আর কিন্তু নরমালি অডিট ক্লায়েন্ট নিলে কিন্তু অন্য ক্লায়েন্টটা নিতে পারে না। ধরেন যে অডিট ক্লায়েন্ট করবে সে কিন্তু আপনার হচ্ছে ইয়ে করতে পারবে না, আপনার হচ্ছে যে ট্যাক্সের কাজ করতে পারবে না, এটাই নিয়ম। তো বলা হচ্ছে যে অলরেডি একটা থাম রুলের যে 15% বার আছে, থ্রেশহোল্ড আছে, সেই অডিট কাস্টমস এন্ড প্র্যাকটিস অনুযায়ী সেটার কাছাকাছি আছে, আর কোনো সার্ভিস নিলে এটা 15% এক্সিড করবে। হাউএভার perhaps the most important point to note is that 15% is merely a guide. ওই যে একটু আগে বললাম যে এটা আসলে এমন না যে একদম হার্ড অ্যান্ড ফাস্ট রুল, এটা একটা গাইড। if the figure is highly exceeded, it doesn't automatically mean that the independence is impaired, and it must also be appeared that even if the level of the fees income is below than 15%, the auditor independence could still be seen as being prejudiced. The firm would need to keep this situation under constant review. অর্থাৎ যখন আপনি রিস্ক অ্যানালাইসিস করবেন, আপনার রিস্ক অ্যানালাইসিসের সময় কন্টিনিউয়াসলি মাথায় থাকতে হবে যে এটা নিয়ে একটু ঝামেলা হতে পারে। দ্যাটস ওয়াই বলা হচ্ছে যে আপাতত এটা অ্যাসিউরেন্স না যে 15% হলেই, এবং হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই যে 15% হলেই আপনি বায়াসড হয়ে যাবেন, আপনার ইন্ডিপেন্ডেন্স ইম্পেয়ার্ড হয়ে যাবে, অথবা আপনি অবজেক্টিভিটি নষ্ট হয়ে যাবে, নট নেসেসারিলি। আবার 15% এর কম হোল্ডিং মানে রেভিনিউ আসলেই যে আপনি এটার ব্যাপারে বায়াস হবেন এরকম কোনো ইয়ে নেই, বাট সিচুয়েশন টু স্পেশাল, এই জন্য কন্টিনিউয়াসলি আপনাকে আন্ডার রিভিউ রাখতে হবে। বোঝা গেল জিনিসটা? জি স্যার। ওকে, 3 নম্বর, এগুলো কিন্তু আপনি ধরেন এই ধরনের কোশ্চেন আসবেই, এবং এই ধরনের কোশ্চেনে কিন্তু একদম ইয়েস নো টাইপ অ্যান্সার না। কেন ইয়েস নো টাইপ অ্যান্সার? বিকজ এটাকে বলা হয় যে সিচুয়েশনাল ব্যাপার এবং সাবজেক্টিভ ব্যাপার। যখন আপনি হচ্ছে যে কম্পারেটিভ ইস্যু, ধরেন আপনি একই জিনিস এক জায়গায় ইয়েস হবে এক জায়গায় নো হবে, ডিপেন্ড অন দ্য আদার সিচুয়েশন। কারণ আমরা যখন একটা ক্লায়েন্টকে অ্যাকসেপ্ট করি, আমি আপনাদেরকে এর পরের ক্লাসে দেখাবো, তখন আমাদেরকে যেটা করতে হয় ফার্স্ট অফ অল হচ্ছে যে আমি তো আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে অডিটের আগের অডিটরের থেকে এনওসি নিতে হয়, তারপরে ক্লায়েন্টের একটা অ্যাসেসমেন্ট করতে হয়, রিস্ক অ্যাসেস করতে হয়। রিস্ক অ্যাসেসমেন্টের প্রসেসটা আপনাদের দেখাবো, ভেরি ইন্টারেস্টিং, আপনাদের প্র্যাকটিক্যাল লাইফেও লাগবে। সো অনেক কিছু জিনিস কিন্তু অডিটরের টাইম টু টাইম অ্যাসেস করতে হয় যে রিস্কটা কতটুকু বাড়তেছে। যখনই এটা ধরেন 15 ক্রস করে 20% হয়ে যাবে, তখন আপনার বায়াস হওয়ার যেমনি চান্স থাকবে, তেমনি ভাবে আপনার যারা রেগুলেটর আছে, ধরেন রেগুলেটর আছে, লেটস সে কস্ট এন্ড ম্যানেজমেন্ট অডিট করতে গেলে আপনার প্রাইমারি রেগুলেটর হচ্ছে ইনস্টিটিউট অফ কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ, এবং হচ্ছে বাংলাদেশের জন্য এফআরসি। আর চার্টার্ড অ্যাকাউন্টেন্সি অডিট বা স্ট্যাটিউটরি অডিট তো ম্যান্ডেটরি এবং এটাই মেইন অডিট।
সেই জায়গায় আমরা যারা আমি যেমন প্র্যাকটিস করি আমাদের কিন্তু কন্টিনিউয়াসলি এই রিস্কগুলো অ্যাসেস করতে হয় যে নট অনলি আমি যে অপিনিয়ন দিলাম এটা যেমনি ভাবে জাস্টিফাই করতে হয় তেমনি আমার সাপোর্টিং অডিটেড ডকুমেন্টস রিস্ক অ্যাসেসমেন্ট এগুলো রাখতে হয় বিকজ সিএন ইনস্টিটিউট থেকে টাইম টু টাইম তাদের বিভিন্ন যেমন আপনার কোয়ালিটি অ্যাসুরেন্স বোর্ড আছে, তারপর হচ্ছে যে আইডিসি আছে এবং এফআরসি আছে, এই জায়গাগুলো কিন্তু এই জিনিসগুলো দেখতে হয় যে তারা যে কোনো সময় এটা নিয়ে কোশ্চেন করতে পারে যে আপনি হয়তো ইন্ডিপেন্ডেন্টলি করছেন, আপনি হয়তো নিজের দিক দিয়ে ঠিক আছেন কিন্তু প্রপার এভিডেন্স এবং সাপোর্টেড ডকুমেন্ট না থাকলে ইউ উইল বি ইন ডিফল্ট ইন এ প্রবলেম। সো এই জিনিসগুলো আমাদের করতে হয়, এই জন্য এই জায়গাগুলো ডকুমেন্ট করতে হয়। আপনি নিজে নিজে একটা রিস্ক অ্যাসেসমেন্ট করবেন যে না এই ক্লায়েন্টটা হচ্ছে যে আমার টোটাল ফি 7 লাখ টাকা বাট এখানে 1 লাখ টাকা পেয়েছি, কিন্তু আমি এই এই জায়গায় রিস্কটাকে হেজ করছি, আমি ম্যানেজমেন্টের সাথে অ্যাসারশন নিয়ে নিছি, আমি টোটাল ব্যালেন্স শিটের অ্যানালাইসিস করছি কোন জায়গায় কোনো স্পেশাল গ্যাপ আছে কিনা, আমি ইনকাম স্টেটমেন্ট গ্যাপ করছি, ম্যানেজমেন্টের কোনো গোয়িং কনসার্নে কোশ্চেন আছে কিনা, সমস্ত জিনিসগুলো অ্যাসেস করতে হয়। তো পরীক্ষায় তো একটা অ্যান্সারের জন্য এত কিছু লিখতে পারবেন না, এই জন্য আপনি খালি লিখে দিলে হবে যে এই সিচুয়েশনটা আন্ডার কন্ট্রোল এবং আন্ডার কন্টিনিউয়াস রিভিউতে রাখতে হবে। সো দ্যাট ইজ ইউর অ্যান্সার। ভেরি গুড। কোনো কোশ্চেন আছে এই ব্যাপারে? ওকে ওকে, থ্যাংক ইউ। তাহলে এবার দেখেন 3 নাম্বারটা কি বলা হচ্ছে, the audit scenario, the audit senior in charge of audit of prime bank, একটা ব্যাংকের আপনি অডিট করতে গেলেন, একটা প্রাইম ব্যাংকের আপনি অডিটে গেলেন, সেই জায়গায় হচ্ছে আপনার একজন অডিট সিনিয়র যিনি হচ্ছে ইনচার্জ হ্যাজ এ পার্সোনাল লোন ফ্রম দ্য ব্যাংক 2000 টাকা অন হুইচ শি ইজ কারেন্টলি পেইং 13% ইন্টারেস্ট। এটা দেখেন তো প্রথমটার সাথে কিছুটা মিল আছে, দেখেন আগের বার ছিল যে সে হচ্ছে শেয়ার আছে, আর এখনকার বলছে অডিট সিনিয়রের কি আছে, লোন আছে, প্রাইম ব্যাংক থেকে লোন আছে, লোনের রেটটা হচ্ছে 13%। এখানে একটা জিনিস হয়তো বলে দিতে পারতো যে মার্কেট এভারেজ রেট ইন্টারেস্ট রেট, হ্যাঁ ইন্টারেস্ট রেট, এই কথাটা বলে দিতে পারতো, কারণ কিছু জিনিস আমি বলতেছি আপনাদেরকে আসলে তো আমি মুখস্থ করাবো না, আমি জিনিসটা চাচ্ছি যে প্র্যাকটিক্যালি আমরা যেভাবে কাজটা করি, এবং কোন কোন জায়গাগুলো দেখি সেই জিনিসটা আপনাদেরকে বলে দিচ্ছি। ইন্টারেস্ট রেট হচ্ছে কত, লেটস সে ফ্রম 11% টু বা 12% দিই, 12% টু হচ্ছে 14% টু 14%, মানে এই রেঞ্জে আছে ব্যাংকের এই রেঞ্জে এখন লোন চলতেছে। এটা দিয়ে আমি কি বোঝাতে চাইলাম বলেন তো, এটা কেন মেনশন করলাম? হ্যাভ ইউ এনি আইডিয়া যে কেন এটা আমি আলাদাভাবে মেনশন করে দিলাম এই কোশ্চেনে? স্যার লোন দেওয়া তো স্যার হচ্ছে ব্যাংকের স্যার নরমাল একটা অ্যাক্টিভিটি স্যার, তো সেখানে স্যার যে কেউ লোন দিতে পারে এবং লোন নিতে পারে, এতে স্যার হচ্ছে অডিটে কোনো ইমপ্যাক্ট হবে না। কিন্তু আপনি স্যার যে লাস্ট কথাটা অ্যাড করেছেন যে এবারে যে 12 থেকে 14, সেক্ষেত্রে স্যার হচ্ছে কোশ্চেন অ্যাড হতে পারে যে কেন তাকে আমি কম ইন্টারেস্ট দিচ্ছি। হ্যাঁ, এখানে তো এভারেজ বিভিন্ন ব্যাংক টু ব্যাংকের রেটে 12 থেকে 14 আছে, অতএব তার রেঞ্জেই আছে। কিন্তু এমন যদি হইতো যে সে নিচ্ছে লেটসে সে নিচ্ছে 7%, তখন কিন্তু একটা কোশ্চেন থাকতো যে তাহলে কেন, তাহলে ব্যাংক বা ইন্ডাস্ট্রির অন্য ব্যাংকগুলো এই ধরনের পার্সোনাল লোন মানে কি, গাড়ির লোন বা ইয়ের লোন দেয় না, তো পার্সোনাল লোন দেয়, গাড়ির লোন, হোম লোন, এগুলো দিচ্ছে 12 থেকে 14%, তাহলে ওকে কেন 7% দিল, তখন কিন্তু এটা একটা কোশ্চেনেবল থাকতো। আপনি ইউ আর রাইট, ফাইনালি খুব চমৎকার করে আপনি এটাকে আইডেন্টিফাই করছেন, ঠিক আছে। সো যেহেতু আমি বলে দিলাম, সো এটা আমি কোশ্চেনে বলা নাই, কিন্তু এই কোশ্চেনে এই কথাটা বলা নাও থাকলে, এটা কোশ্চেনে যেহেতু বলা ছিল না, কিন্তু অ্যান্সারে এসে কিন্তু আপনাকে এটা বলতে হবে। সো দেখেন অ্যান্সারটা কি লিখছে, কারণ ওই জায়গাগুলো শুধুমাত্র যে সিম্পল একজন অডিট সিনিয়র 2000 টাকা লোন নিছে, রেট 13%, এটা ঠিক আছে, কিন্তু এই 13% আবার একটা ম্যাটার অফ ডিসকাশন, হ্যাঁ, যে আসলে সেটা কি নর্মাল রেটে, নর্মাল কোর্স অফ অ্যাকশন। দেখেন ভেরি ইন্টারেস্টিং, মানে ডিসকাশন গুলো আপনার প্র্যাকটিক্যাল লাইফে কত ইম্পর্টেন্ট। দেখেন বলা হচ্ছে another instance of where financial involvement in a client's affair could be seen to impair the auditor objectivity। বলা হচ্ছে যে অডিটরের অবজেক্টিভিটি নষ্ট হওয়ার একটা কিন্তু এখানে একটা বিষয় আসছে, এটা কি অ্যানসার পড়তেছে? ইয়েস, আসছে, কিন্তু দ্য কোড রিকমেন্ডস দ্যাট, মানে কোড মানে কি, কোড অফ ইথিক্স এর রিকমেন্ড বলতেছে যে কি,
the code recommends that between the auditor and the client there should not be no loans or guarantee in respect of loans either way. Any such financial involvement could be seen to impair the auditor judgment either because of a client putting pressure on the auditors or because of the auditors fear of suffering some financial loss. যদি আপনি উল্টাপাল্টা ধরেন আপনি লোন নিছেন, লোন নেওয়ার পরে উল্টাপাল্টা রিপোর্ট দিলে আপনার রেটটা বাড়াই দিতে পারে, এই ধরনের ভয়ের কারণে আপনি কিন্তু অডিট রিপোর্টটা কম্প্রোমাইজ করতে পারেন, এরকম একটা ব্যাপার থাকতে পারে। কিন্তু however দেখেন, however it is considered for one exception is in making the above recommendation, and that is where the loan is in the normal course of business. দেখেন এটা কিন্তু আপনি যদি ধরেন সুপারস্টার গ্রুপে আপনি একটা লোন নিছেন, সুপারস্টার গ্রুপ থেকে পার্সোনাল লোন নিছেন, কোন একটা নিছেন, সেই কোম্পানি অডিট করতে এসে কিন্তু এটা বায়াস হবে। কেন? বিকজ সুপারস্টারের কিন্তু নর্মাল কোর্স অফ অ্যাকশন কিন্তু ব্যাংক লোন দেয়া না, কিন্তু ব্যাংকের কাজই ভাই লোন দেয়া, সেটা বহুত লোক নিতে পারে। সো আপনি অনেক আগে লোনটা নিছেন, অডিট ক্লায়েন্ট আসছে অনেক পরে, সো ব্যাংকের নর্মাল কাজই হচ্ছে লোন দেয়া এবং ডিপোজিট রাখা। সো লোন না নিয়ে তো ডিপোজিট জমাও থাকতে পারতো, আমি তো এফডিআরও করা থাকতে পারতো। সো এইখানে আপনার যে ফর্মুলা আমি আগে বললাম যে ক্লায়েন্টের থেকে লোন নেয়া এবং দেয়া এটা অনুচিত, কিন্তু একই সঙ্গে সঙ্গে ব্যাংকের নর্মাল কোর্স অফ অ্যাকশনই হচ্ছে সে তার টাকাই হচ্ছে লোন দেয়া, কাজই হচ্ছে টাকা লোন নেয়া এবং লোন দেয়া। সো এই বিষয়গুলো হচ্ছে আলটিমেটলি এটা কোনো বড় ইস্যু না, এবং অডিট স্টাফ মেম্বার এবং এখানে তো পার্টনারও না, এটা একটা ইস্যু। পার্টনার হলে আরেকটু বিষয় হতো। ইট ইজ দ্য পার্ট অফ দ্য ব্যাংকস নর্মাল বিজনেস টু মেক পার্সোনাল লোনস, and if the rate of interest, ওই যে একটু আগে যেটা বলতেছিলাম, rate of interest being paid audit senior is normal commercial rate of interest, the transaction is unlikely to be impaired the auditor independence. তাহলে কি বোঝা গেল যে যদি নরমাল রেটে হয় তাহলে এটাকে ইম্পেয়ারমেন্ট হবে, এরকম মানে এটা কোনো ইন্ডিপেন্ডেন্স নষ্ট হবে এটা বলা যাবে না। কিন্তু যদি এমন হতো যে নরমাল রেট হচ্ছে 13 থেকে 14 বা 12 থেকে 14, আপনি হচ্ছেন 7, তাহলে হতো। তাহলে এই ডিসকাশন গুলো করাটায় আপনি ক্লিয়ারলি হলেন। ফার্স্ট অফ অল যে নরমালি মনে হয় যে একটা অডিট ক্লায়েন্টে আপনি অডিট করতে গেলে সেখান থেকে লোন নেবেন না, এটাই স্বাভাবিক। কিন্তু সেই অর্গানাইজেশন যদি নরমালি ব্যাংক বা নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট হয় যারা লোন দেয়া এবং ডিপোজিট রাখাই মেইন কোর্স অফ বিজনেস, তাহলে এটা কোনো ইস্যু না, বড় ইস্যু না। সেকেন্ড কোশ্চেন হচ্ছে যে নরমাল রেটে সে লোন দিয়েছে, কোনো অ্যাবনর্মালিটি নাই, সো দেয়ার ইজ নো কোশ্চেন অফ ইন্ডিপেন্ডেন্স ভায়োলেশন, ইম্পেয়ারমেন্ট অফ অডিটর ইন্ডিপেন্ডেন্স হওয়ার কোনো চান্স নাই। জিনিসটা বোঝা গেছে? আপনি দেখেন এই কোশ্চেন থেকে আপনি অন্তত 50টা কোশ্চেন অ্যান্সার করতে পারবেন একই নেচারের, এবং ইয়েস নো না লিখে এইভাবে লিখলে ইউ উইল হ্যাভ এ গুড মার্কস। হ্যাঁ, এই কোশ্চেনের অ্যান্সারে যদি আপনি এইটুকু দেন তাহলে আপনি এখানে মার্ক যদি পাস হয়, পাসে পাস আপনাকে দিবে, ঠিক আছে? এটা 5-এ পাস দেওয়ার কথা। হ্যাঁ, এবং আমি যত জায়গায় খাতা কাটি এই প্রিন্সিপালেই কাটি, যেহেতু আমি থিওরি বলে কথা না, আমার কাছে মনে হয়েছে যে সে তার অ্যান্সারটা প্রপারলি জাজ করছে। এর চেয়ে কি লিখতে পারে বলেন, সবই লেখা আছে। সো এই ধরনের কোশ্চেন আপনারা অনেক পরীক্ষায় পেয়েছেন এবং সামনেও পাবেন। এরপর দেখেন 4 নম্বরটা ইন্ডিপেন্ডেন্সের 4 নম্বর কোশ্চেন, এরপর আছে অবজেক্টিভিটি পরে দেখব। ইন্ডিপেন্ডেন্সের নাম্বার 4 কোশ্চেন, অডিট পার্টনার ইজ রেসপন্সিবল ফর 2 অডিট অ্যাসাইনমেন্ট। অডিট পার্টনারের 2টা অ্যাসাইনমেন্ট আছে, এখানে বলতে হচ্ছে অডিট এর 2টা অ্যাসাইনমেন্ট আছে, হ্যারি এন্ড কোম্পানি এন্ড জিন্স কোম্পানি। তো হ্যারি কোম্পানি এবং জিন্স কোম্পানি দুই জায়গায় আপনার হচ্ছে অডিট, আপনি দুই জায়গারই আপনি অডিটর। হ্যারি কোম্পানি হ্যাজ রিসেন্টলি টেন্ডার্ড ফর এ কন্ট্রাক্ট উইথ জিন্স কোম্পানি ফর দ্য সাপ্লাই অফ ম্যাটেরিয়াল quantities of good over a number of years. Jeans company has asked the auditor partner to advise on the matter. কোশ্চেনটা বোঝা গেছে কিনা সেটা আগে বলেন। কোশ্চেনটা বুঝছেন? আচ্ছা, বুঝতেছি। প্রথম হচ্ছে আপনি ধরেন আপনি একটা অডিটর, ঠিক আছে? এখন আপনি 2টা অডিট করতেছেন, আপনি তো অনেক অডিট আছে, আপনি তো 50টা অডিট ক্লায়েন্ট আছে, বাট এমন 2টা অডিট ক্লায়েন্ট আছে যারা নিজেদের ভিতরে নিজেরা ব্যবসা করতে চায় বা করতেছে। যেমন ইউ হ্যাভ মানে দ্য অডিট পার্টনার ইজ রেসপন্সিবল ফর 2 অডিট অ্যাসাইনমেন্ট, মানে আপনি হ্যারিরও অডিটর, হ্যারি কোম্পানির অডিটর, আবার জিন কোম্পানিরও অডিটর।
এখন হ্যারি কোম্পানি হ্যাজ রিসেন্টলি টেন্ডার, তারা কি টেন্ডার করছে ফর এ কন্ট্রাক্ট উইথ জিন্স। তাহলে জিন্স তারা একটা টেন্ডার অফার করছিল, মার্কেটে অফলোড করছিল। জিন কোম্পানি এই টেন্ডারে অ্যাপ্লাই করছে এবং টেন্ডারে সাবমিট করছে এবং উইন করছে, উইন করবে বা করতেছে ফর সাপ্লাই অফ র মেটেরিয়াল কোয়ান্টিটিজ অফ গুডস ওভার এ নাম্বার অফ ইয়ার্স। বছর ধরে, অনেক বছর ধরে সে কন্টিনিউয়াসলি তার র মেটেরিয়াল সাপ্লাই দিবে। এখন জিন কোম্পানি যে হচ্ছে আপনার অডিটর, আপনাকে বলতেছে যে ভাই তুমি তো আমারও অডিটর আর ওদেরও অডিটর। তো জিন কোম্পানি হ্যাজ আস্কড দ্য অডিটর অডিট পার্টনার টু অ্যাডভাইস অন দ্য ম্যাটার। আপনাকে তখন বলছে যে আমি এখানে আসলে কিভাবে টেন্ডার সাবমিট করলে উইন করতে পারি, আদৌ করবো কিনা, করলে কেমন হবে, সো আমাকে একটু সাপোর্ট দেন। আমাকে, যেহেতু আপনি ওদের ওদের ইয়েটা জানেন, আপনি ওদের কালচারটা জানেন, ওদেরকে চিনেন, সো আমি অডিট এই টেন্ডারটা উইন করতে চাই, কিভাবে করলে, কিভাবে আপনার টেন্ডার সাবমিট করলে আমি উইন করতে চাই, এরকম একটা অ্যাডভাইস আপনার কাছে চাইলো। আপনি বুঝতে পারছেন? এবার বুঝছেন? এই অ্যাডভাইসটা দেয়া ঠিক হবে কি হবে না, প্রথম যদি বলি। না স্যার, ঠিক হবে না স্যার, কারণ স্যার কনফিডেন্সিয়াল ব্রেক করবে স্যার। তো একটা ক্লায়েন্টের কাছে অন্য ক্লায়েন্টের যদি তথ্য শেয়ার করি, তো আমার যে কোড অফ এথিক্স এর একটা প্রিন্সিপল আছে কনফিডেন্সিয়ালিটি, এটা স্যার কম্প্রোমাইজ করবে এটা আমার। তবে তো স্যার হচ্ছে লিগ্যালি এটা আমি করতে পারি না, সেটা আমি মনে করছি আর কি। একদম, ইউ আর পারফেক্ট। তবে লেখার সময় একটু চমৎকার করে রেফারেন্স দিয়ে লিখতে হবে। এই যে আপনার কথা ঠিক আছে, ইট ইজ কনসিডার্ড দ্যাট দ্য প্রবলেম ক্যান বি ক্রিয়েটেড when conflict of interest arise between different clients and between clients and auditor own business interest। তো এটা বোঝা গেল যে এটা অবশ্যই প্রবলেম। আপনার কথাটাই এখানে ইকো হলো। It concludes that every effort should be made to avoid the conflict of interest arising and that it would be highly unethical for an accountant or auditor to act in a situation where he knew that a conflict of interest exists। তাহলে এখানে আপনি বুঝতে পারছেন যে এটা আপনার কাজটা করা ঠিক হবে না, আপনি এটা করবেন না। এটা অলরেডি আপনার সাথে উত্তর মিলে গেছে। The situation described in the question is a good example of the type of conflict of interest with which the code is concerned। এখানে কিন্তু কোড অফ ইথিক্সে বলা আছে এটা আপনি করতে পারবেন না, এটা ভায়োলেট হয়। আমি আগের দিনও দেখিয়েছিলাম যে কোড অফ ইথিক্সে বলা আছে যে ইউ ক্যান নট ডু, এই কনফিডেন্সিয়ালিটি আপনি নষ্ট করতে পারবেন না। The audit partner should not advise Jeans company with regard to the contract tender received from Harry company. The auditor should explain the professional reason why he is unable to act on this occasion and suggest that Jean company seek advice from another firm of accountant। তাহলে এখানে কি বললো যে আপনি যেহেতু অডিটর, তো আপনাকে এখানে একটা অডিট সার্ভিসের বাইরে আরেকটা অ্যাকাউন্টিং অ্যাডভাইজারি সার্ভিস আপনাকে দেওয়ার কথা রিকোয়েস্ট করছিল। তা আপনি তখন ক্লিয়ারলি বললেন যে ভাই আমি এটা পারবো না, বিকজ আমি ওই কোম্পানির অডিটর। সো ওই কোম্পানির অডিটর হয়ে আমি ওই ক্লায়েন্টে আপনি টেন্ডার সাবমিট করবেন ওই অডিটর ওই আমার ওই ক্লায়েন্টকে, সেই জায়গায় আমি আপনাকে এই অ্যাডভাইজিং সার্ভিসটা দিতে পারবো না। আপনি কাইন্ডলি, কারণ আমি ওইখানে অডিট করি, এটা আমার কোড অফ ইথিক্সে বাধা আছে। যেহেতু গতকালকে আমরা কোড অফ ইথিক্সটা পড়লাম, দেখলাম, সো আমরা বলবেন যে আপনি এখানে যেটা করেন সেটা হচ্ছে অন্য একটা অ্যাকাউন্টিং ফার্ম বা অন্য যারা এই ধরনের সার্ভিস দেয় তাদেরকে আপনি নেন। আপনার পেপারস তৈরি করা, আপনার ডকুমেন্ট তৈরি করা, টেন্ডার ডকুমেন্ট তৈরি করা, এগুলো তাদেরকে নিয়োগ করেন, আমাকে কাইন্ডলি এই কাজে এঙ্গেজ করেন না, বা আই এম নট ইন্টারেস্টেড। সো এখন দেখেন এই কোশ্চেন গুলো পরীক্ষায় আসছে এবং কনফার্ম আসবে। সো আর ইউ কনফিডেন্ট যে আপনারা অ্যান্সার করতে পারবেন? পারার তো কথা, কারণ আপনারা তো কোনোটাই, আপনাদের প্রথমটা একটু কনফিউশন ছিল আপনাদের আমি একে দেখলাম যে প্রথমটা একটু কনফিউশন ছিল আমাদের ফারহান সাহেবের, বাট তারপরে গুলো কিন্তু খুবই ক্লিয়ার। হ্যাঁ, এবং আমি ক্লুটা ধরাই দিতে পারছি যে অডিট পার্টনার ইজ মাচ মোর ইম্পর্টেন্ট, তারপরে পার্সেন্টেজ অফ শেয়ার, লোনের রেট, এই বিষয়গুলো নিয়ে কথা বলে দিছি। এবং নিচেরটা তো একদম ডাইরেক্টলি বুঝাই যায় যে এটা কোনোভাবেই করা উচিত হবে না এবং ডাইরেক্ট। সো ঠিক আছে, এটা কোশ্চেন গুলা, অ্যান্সার গুলা। জি স্যার, ঠিক আছে। ওকে, তাহলে এবার অবজেক্টিভিটি। তাহলে আমরা গতকালকে দেখেছিলাম যে আমরা ইন্ডিপেন্ডেন্ট, অবজেক্টিভিটি, ইন্টিগ্রিটি, প্রফেশনাল ডিউ ডিলিজেন্স, ডিউ কেয়ার, এগুলো নিয়ে কথা বলছিলাম, যেটি ইজ দ্য কোর আপনার প্রিন্সিপাল। তাহলে এই প্রিন্সিপাল গুলোর ভিতরে আমরা অবজেক্টিভ, ইন্ডিপেন্ডেন্ট বা ইন্ডিপেন্ডেন্স, অবজেক্টিভিটি বা ইন্ডিপেন্ডেন্স আপনার যে প্রিন্সিপাল, সেটা নিয়ে যে ধরনের কোশ্চেন হতে পারে
চারটা সিনারিও এখানে আমি একটু ব্যাখ্যা করলাম, চারটা সিনারিওর পরে আমি আপনাদেরকে এখন অন্যগুলো ব্যাখ্যা করব, ঠিক আছে। অবজেক্টিভিটি, অবজেক্টিভিটির ব্যাপারে একটা কোশ্চেন আমি আপনাদেরকে দিয়ে রাখি, সেটা হচ্ছে যে আকিজ ফুড ইজ ইজ অ্যান অডিট ক্লায়েন্ট। হ্যাঁ, আচ্ছা আমরা একটা কাজ করি, যেহেতু মোটামুটি আচ্ছা এটা শেষ করি তারপরে যাই। আকিজ ফুড ইজ অ্যান অডিট ক্লায়েন্ট অফ সাকো, a firm chartered accountant in Bangladesh. The firm has a audit of Aki's group for 17 years. যেহেতু এটা লিস্টেড কোম্পানি না, লিস্টেড কোম্পানি হলে 3 বছর পর পর চেঞ্জ করতে হয় নরমালি, এটা 17 বছর ধরে করে, and the fees represent 7% of the farm income, so এটাও সমস্যা নাই। Aki's is considering a major new project and has asked the firm if it would be happy to undertake some one-off consultancy work for the firm. So এখানে একবারে অডিট করতেছেন, আবার আরেকটা হচ্ছে একটা কনসালটেন্সি কাজের করতেছেন। It is possible that the fee income for the contract would be 10% of the year's income of SACO. The new business services partner who heads up a new division of the firm is keen to take on the work, as these would represent the best contract yet. তাহলে কি হলো, আকিজের সাথে আপনি একটা অডিট করতেছিলেন, সেই অডিটটা আপনি 17 বছর ধরে চালাচ্ছিলেন, এটা কোনো বড় ইস্যু না, এবং সেই অডিটের ফিটা 7% অফ ইওর ইনকাম। এরপর আকিজ আবার নতুন একটা বিজনেস করতে চাচ্ছে, এবং সেই বিজনেসকে আপনাকে একটা ওয়ান অফ মানে একবারের একটা কনসালটেন্সি দিতে চাচ্ছে, নট রিকারিং না, ওয়ান অফ, এবং তার একটা ফি দিতে চাচ্ছে, সেই ফিটা অ্যারাউন্ড 10%। তো একটা জিনিস হয়ে গেল, আপনি শুরুতে দেখাচ্ছিলাম যে 7 আর 10 17% হয়ে যায়, হুইচ ইজ এ কোশ্চেন, অবজেক্টিভিটি নিয়ে একটা কোশ্চেন। আর একটা কোশ্চেন হচ্ছে যে আপনি অডিট করতেছিলেন, সঙ্গে আরেকটা সার্ভিস নিতে পারবেন কি পারবেন না। চট করে দেখে নেই, তারপরে আমরা ব্রেকে চলে যাব, নামাজ এবং ইফতার করে আমি আবার একটা 15 মিনিটের ব্রেকের পর আবার জয়েন করব। তাহলে কি থ্রেট আছে দেখেন, থ্রেট হচ্ছে the situation raise 3 potential threat to objectivity. অবজেক্টিভিটি 3টা থ্রেট আছে। কি থ্রেট গুলো? ফার্স্ট থ্রেট হচ্ছে যে the first issue is that the firm has a long associationship with the audit client. It is unclear whether the same engagement staff have